তোর কারণে আমাকে কলেজ থেকে বের করে দিয়েছিল, মনে আছে তোর? আমার কারণে তোকে কলেজ থেকে বের করে দিয়েছিল মানে? সব কিছু খুলে বল আমাকে প্লিজ। সত্যি রে, তুই অনেক নাটক করতে পারিস। এত তাড়াতাড়ি ভুলে গেলি সব? প্লিজ সব বল আমাকে। আচ্ছা, একটা মানুষ কি অন্য একটি মানুষকে পছন্দ করতে পারে না? একটা ছেলে কি একটা মেয়েকে ভালোবাসতে পারে না? হ্যাঁ, অবশ্যই পারে। তাহলে তুই আমার সঙ্গে এমন করলি কেন? আমাকে পছন্দ হয়নি তাহলে আমাকে বলতি। তুই স্যারকে বললি কেন? কারণ তুই আমাকে প্রতিদিন ডিস্টার্ব করতি, আর এটা আমি পছন্দ করতাম না। এই কারণে স্যারকে বলছিলাম যাতে আর কখনো আমার পিছু নিস নেই। কেন? আমাকে বলা যেত না? হ্যাঁ, বলা যেত, কিন্তু আমি স্যারকে বলেছি কারণ তোকে বলার পরেও যদি আবার আমার পিছু নিতি, এই জন্য। জানিস এইসব জানার পর স্যার আমাকে কী করেছিল? জানি না। তো এমন রিপোর্ট শোনার পর স্যার আমাকে কলেজ থেকে বের করে দেয় এবং আমার বাবা মাকে ফোন করে বলে দেয় আপনার ছেলে একজন ধর্ষক, রাস্তাঘাটে বা কলেজের মেয়েদের ইপটিজিং করছে। কেমন সন্তান জন্ম দিয়েছেন আমি! কথাটা শুনে আমার মা সেখানে হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপরে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেন। এইটুকু ভুলের জন্য আমাকে এত বড় মাসুল দিতে হবে আমি কখনোই ভাবতে পারিনি। এখন সময় এসেছে প্রতিশোধ নেওয়ার। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। প্লিজ বোঝার চেষ্টা কর। আমি যদি জানতাম আমার এইটুকু কথায় এত কিছু হবে, বিশ্বাস করো আমি কখনোই এমনটা করতাম না। আমাকে ক্ষমা করো। হা হা, এত সহজ না। আমার হাত থেকে তুই রক্ষা পাবি না। কী করবে? মেরে ফেলবে আমাকে? দেখ না কী করি। তুই ওই রূপের কারণে অপমান করছিস, সেই রূপ তোর শেষ করে দিব আমি। মানে? তোর পুরো মুখে আমি অ্যাসিড দিব যাতে মানুষ দেখলে ভয় পায়। কোনো পুরুষ যেন তার এই চেহারা দেখে কাছে না আসে। প্লিজ এমনটা করিও না, তোমার দুটি পায়ে পড়ি। ঠিক আছে, তোকে মারবো না। আমার মাকে আমার কাছে ফিরিয়ে দে। এটা যদি সম্ভব হতো অবশ্যই নিয়ে আসতাম। বিশ্বাস করো। হা হা, হাসতেছে কেন? আমি কি মিথ্যে বলছি? এই অনেক কথা বলছিস, এখন চুপচাপ থাক আর আমার কাজ আমাকে করতে দে। কথাটা বলে সিয়াম চৈতিকে ওখানে রেখে অন্য একটা রুমে চলে যায়। তাহলে সিয়াম চৈতিকে রেখে অন্য একটা রুমে গেল। তারপর একটু রুম থেকে ব্লেড আর লবণের প্যাকেট নিয়ে আসলো, যা দেখে চৈতি জিজ্ঞাসা করলো কী করবে ওগুলো দিয়ে? তোর একটা লোভনীয় শরীর কাটবো আর লবণ লাগিয়ে দেবো, খুব মজা হবে তাই না? আরে তুমি কি পাগল হয়ে গেছো? আমি মানুষের সঙ্গে অন্য মানুষের সঙ্গে এমন কাজ করতে পারো? কেউ করতে না পারলে আমি পারি। আল্লাহর দোয়াই লেগে আমার সঙ্গে এমন কাজ করিও না, আমি মরে যাব। তোকে মেরে ফেলার জন্যই এমন কাজ করতেছি আমি। এটা বলে শ্যাম চৈতির শরীর থেকে সব পোস্ট খুলে ফেলে ব্লেড দিয়ে আলতো করে পিঠের দিকে কাটতে লাগলো। শ্যামের এমন পাগলামি দেখে চৈতি ভয় পেয়ে এবং ব্যথায় কান্না করতে থাকে হাউমাউ করে। কান্না আরও জোরে কর। তোর এই কান্নার শব্দ যেন পুরো এলাকাবাসী শুনতে পায়। কান্না ভেজা কণ্ঠে চৈতি বলল, সিয়াম তোমার যা লাগবে সব কিছু আমি দেবো, তবুও আমার শরীর এভাবে কাটিও না। আমার অনেক কষ্ট হচ্ছে, বোঝার চেষ্টা করো। একটু কাটলাম তাতে এমন অবস্থা? এখন তো লবণই দিলাম না, একটু ধৈর্য ধর, লবণ দিতেছি। সিয়ামের এমন কাহিনী থেকে চৈতি মনে মনে ভাবতে থাকে এই ছেলে আব্দুলের থেকেও বেশি ভয়ঙ্কর। শোন, তোমার যদি মেরে ফেলার ইচ্ছে থাকে মেরে ফেলো, তবুও আমাকে এভাবে জ্বালা দিও না। চৈতির এমন বারবার কথা শুনে শ্যাম সোজা হয়ে চৈতির গালে ব্লেডটা লাগিয়ে দিয়ে একটা টান দেয়, যার কারণে চৈতির গাল বেয়ে রক্ত বৃষ্টির মতো ঝরছে। এদিকে চৈতি নিজের এমন অবস্থা থেকে কান্না করতে করতে শেষ। এর মুহূর্তে শ্যাম লবণের প্যাকেট থেকে এক মুঠো লবণ চৈতির পিঠে এবং গালে লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে চৈতি অজ্ঞান হয়ে যায়, কোনো হুঁশ নেই। এমন দেখে সিয়াম আবারও হা হা করে হেসে এবং হাসতেছে বলে, আমি শাস্তি দিয়েছি মা, ওকে শাস্তি দিয়েছি। কথাটা বলে সিয়াম সেই রুমের দরজা বন্ধ করে সে আব্দুলের কাছে যায়। যাওয়া মাত্র, কিরে সিয়াম, ওকে শেষ করেছিস? হ্যাঁ স্যার, শেষ করে দিয়েছি। ওকে 7 হাত গর্তের ভিতরে ঢুকে দিয়েছি। বাহ, অনেক সুন্দর কাজ করছে। আমি অনেক খুশি হয়েছি। আপনি খুশি হলে আমি খুশি। আচ্ছা, তুই যে চৈতিকে মাটিতে পুঁতে লাগলি, কিন্তু তোর শরীরে তো ধুলাবালি নেই। আরে স্যার, আমি পোশাক খুলে সব কাজ করেছিলাম তাই নি। ও, কিন্তু তোর কথায় কেমন জানি মনে হচ্ছে তুই চৈতির কিছুই করিসনি। কী যে বলেন স্যার আপনি! আমি আপনার গুণগান করেই চলি। আপনি ভাবলেন আপনাকে ঠকাবো আমি? সেটাও ঠিক। আচ্ছা স্যার, একটা কথা বলি, বলো। আপনার কাছে যে বাচ্চাটি আছে এখন পর্যন্ত মেরে ফেললেন না কেন? আমার তো এত সময় দেই না। আমি কি করব না করব এইসব কি তোর কাছ থেকে শুনতে হবে আমায়? স্যার সরি স্যার, ক্ষমা করবেন। তুই যেই ভুল করেছিস তোর ক্ষমা নেই। প্লিজ স্যার, আর কখনো জিজ্ঞাসা করবো না আপনার। এইবারের মতো মাফ করে দিন। তুই মাপ পাওয়ার যোগ্য না। আমি তোকে শেষ কথাটা করে আজই দিব, কথাটা মাথায় রাখিস। স্যার, আমি আরও কত বড় ভুল করতেছি, তখন কিছু বললেন না, এখন একটু কি বললাম না বললাম তাতে এত খেয়ে বললেন, তাই না? অবশ্যই স্যার। তোকে কেন মেরে ফেলবে জানিস নাকি বলবো? আপনি বলেন। তুই কীভাবে চৈতিকে তোর বাড়িতে নিয়ে গেলি সেটা আমাকে বল। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সিয়াম নিজের পিস্তলটা বের করে আব্দুলের দিকে ধরে, যা দেখে আব্দুল হা হা করে হাসতে থাকে। বাহ, তোর সাহস তো থেকে অনেক বেড়েছে। যার প্লেটে খাস তার প্লেট বুকেই লাথি মাস। হ্যাঁ, তোকে আজ আমি শেষ করে ফেলবো। তোর স্থানে আমি যাব। তাই
তোর মৃত্যুর আগে একটা কথা বলতো আমাকে। তুই কিভাবে জানলি চৈতিকে আমার বাসায় রেখেছি? সত্যিটা বলবি। যদি না বলি এই মুহূর্তে তোকে শেষ করে দিব আমি। এত সস্তা আব্দুলকে মারা? আব্দুল মরতে হলে আবার তোকে জন্ম নিতে। আহা, তোর মৃত্যু আমার হাতে, সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। চেষ্টা করে দেখতে পারিস। আব্দুলের এমন কথায় সিয়াম বেশ রাগান্বিত হয়ে যেই না আব্দুলকে মারতে যাবে, এই মুহূর্তে আব্দুল নিজের পিস্তলটা বের করে সিয়ামের পায়ে গুলি করে, আর সেখানেই সিয়াম মাটিতে লুটিয়ে পড়ে। কিরে, মারবি না আমাকে? এই নে পিস্তল, মেরে ফেল আমাকে। আমি ভুল করে ফেলছি, আমাকে মারবেন না প্লিজ স্যার। ঠিক আছে, আর মারবো না। তোর বাসায় চল, যেখানে চৈতি আছে। ঠিক আছে, চলুন। আর এরপর আব্দুল সিয়ামকে নিয়ে ওর বাসায় চলে আসে। বাসায় এসে রুমের ভিতর ঢোকা মাত্র দেখতে পায় চৈতি নিখোঁজ, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা দেখে আব্দুল সিয়ামকে আবার জিজ্ঞেস করে, সত্যিকার বল, চৈতিকে কোথায় রেখেছে? আমি কিন্তু মিথ্যে কথা একদমই পছন্দ করি না। বিশ্বাস করুন স্যার, আমি চৈতিকে এখানেই বেঁধে রেখেছিলাম, কিন্তু কোথায় গেল বুঝতে পারছি না। আমার মনে হয় পালিয়ে গেছে। আবার মিথ্যে কথা বলিস? স্যার, আমার মরা মায়ের দিব্যি, আমাকে বিশ্বাস করুন, আমি ওকে এখানেই বেঁধে রেখেছিলাম। যদি এখানেই বেঁধে রাখলি তাহলে কোথায় হারিয়ে গেল? হয়তো বাঁধন খুলে পালিয়ে গেছে। ঠাস ঠাস, আমাকে কি তোর বোকা মনে হয়? হাত পা বাঁধা একটা মেয়ে কীভাবে পালালো শুনি? সেটা তো জানি না। বুঝলাম পালিয়ে গেছে, কিন্তু তুই চৈতিকে এখনও কেন নিয়ে এসেছিলি? মাটিতে পুঁতে কেন ফেললি না সেটা বল। আসলে স্যার, চৈতিকে আমি ভালোবাসি, সেই কলেজ লাইফতে। কী বললি তুই? হ্যাঁ স্যার, আমি কলেজের ভিতর চৈতিকে প্রথম দেখাতেই ভালোবেসেছিলাম, কিন্তু কখনো বলার সাহস হয়নি, তাই প্রত্যেকদিন ওকে ডিস্টার্ব করতাম। ডিস্টার্ব করতে কেন? কারণ ওকে আমি এটাই বোঝাতে চেয়েছি যে চৈতি, আমি তোকে অনেক ভালোবাসি, তোকে নিয়ে সুখের নীড় তৈরি করতে চাই। ও কিন্তু হঠাৎ একদিন তাকে প্রপোজ করি, তারপর সে কলেজের স্যারকে বলে দেয়, এই কারণে আমাকে কলেজ থেকে বের করে দেয়। এই কথাটা শুনে আমার মা হার্ট অ্যাটাক করে মারা যায়। ও আচ্ছা, হ্যাঁ, সেই দিনে প্রতিজ্ঞা করি আমি প্রতিশোধ নেব। বাজে কথা বন্ধ করে এখন বল, তুই এখানে চৈতিকে নিয়ে এসে কী কী করছিস? স্যার, কিছুই করি নেই, শুধুমাত্র রেখেছিলাম। সিএমের কথাটা শুনে আব্দুল আবার কষে একটা থাপ্পড় দেওয়ার পরে, যদি কিছু না করে থাকিস তাহলে এখানে লবণ ব্রেড কেন? আবার দেখছি চারদিকে তাজা রক্ত। আসলে স্যার, কোনো কথা শুনতে চাইনি, সত্যিটা বল। চৈতিকে এখানে এনে তার 4 হাত পা বেঁধে রেখেছিলাম, তারপর ব্লেড দিয়ে ওর পিঠটা কেটে লবণ লাগিয়ে দিয়েছিলাম, যাতে চিৎকার করে কান্না করে একসময় মারা যায়। এই শুনে আব্দুল বললে, কিরে, তুই তো দেখি আমার থেকেও জঘন্য খারাপ। এমন কাজ করতে তোর হাত একটিবারের জন্য কাঁপলো না? হ্যাঁ, হাত কাঁপবে কেন? আমি চাইছিলাম এইভাবে কষ্ট দিয়ে ওকে মেরে ফেলবো, কিন্তু কোথায় পালিয়ে গেল সেটাই বুঝলাম না। কিন্তু ওর আগে তো তোর মৃত্যু আমি দেখতে পাচ্ছি। কী করা যায় বল? আমাকে ক্ষমা করে দিন স্যার, এই ভুল আমি কখনোই করব না। আপনাকে কথা দিচ্ছি। হা হা, আমার আদালতে ক্ষমা বলতে কিছু নেই। ভুল করছিস, তোকে শাস্তি পেতেই হবে, এটাই নিয়ম। প্লিজ স্যার, ক্ষমা করব, এখনও সময় আছে, কিন্তু তোকে বলতে হবে চৈতি কোথায় আছে। স্যার, সত্যি বলছি, আমি জানি না, জানলে অবশ্যই বলতাম আপনাকে। সিয়ামের মুখে এই কথাটা শোনা মাত্র আব্দুল তাকে গুলি করে একেবারে মেরে ফেলে, আর সেই স্থানে থেকে চলে যায়। এমন মুহূর্তে আব্দুলের ফোন কল আসে একটি অচেনা নাম্বার থেকে। প্রথমবার ফোনটা রিসিভ না করলেও বারবার ফোন আসতে থাকে, তখন রিসিভ করে। হ্যালো, কে? আব্দুল? হা হা, এত তাড়াতাড়ি ভুলে গেলি আমাকে? তোকে বলছি না আমি খুব শীঘ্রই ফিরবো তোর কাছে। এই, তুই সাহস থাকলে আমার সামনে আয়, তোর সামনেই আমি আছি, পারলে খুঁজে বের কর আমাকে। ও হ্যাঁ, শ্যামকে শেষ করে দিলি চিরতরে? শুধু শিয়ামকে না, তোকেও শেষ করে দেবো, শুধুমাত্র আমার সামনে এসে দেখ। শোন, আমার সন্তানকে উদ্ধার করতে চাচ্ছি, যদি পারিস আমাকে আটকে দেখা। কথাটা বলে ফোনটা কেটে দেয় চৈতি। এদিকে আব্দুল চৈতির এমন কথা একটু আশ্চর্য হয়, কারণ চৈতির এত সাহস, এছাড়া আমার সন্তানকে পেল কীভাবে, যেটা আমি ছাড়া কেউ জানে না। যখন হাজার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল, তখন এইসব চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি গন্তব্যস্থানে যাওয়ার জন্য রওনা দেয়। সেখানে বাচ্চা রাখা আছে। এদিকে চৈতি হাসিবকে জিজ্ঞেস করে, হাসিব, তুমি আমাকে বাঁচালে কেন? তার মানে সিয়ামের হাত থেকে চৈতিকে হাসিব বাঁচিয়েছে। শোন চৈতি, আমি তোকে কেন বাঁচিয়েছি সেটা জানি না, তবে তোমার জন্য আমার অনেক কষ্ট হয়। মানে? জানি না, এইসব মানের উত্তর কোথায় আছে। শোন, আমি এখন চলে এখান থেকে, কারণ তোমার ভাই যদি জানে তুমি আমাকে সাহায্য করছো, তাহলে তোমাকেও শেষ করে দেবে। সমস্যা নেই, আমি তোমাকে ছেড়ে যাব না, কারণ তুমি অনেক অসুস্থ, যে কোনো সময় সমস্যা হতে পারে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। তুমি সবসময় বেশি কথা বলো, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে বাচ্চাটা কী হবে? তোমরা বাচ্চাকে মায়ের ভালোবাসা কে দিবে? আচ্ছা, তুমি কি চাচ্ছ সেটাই বলো তো, কারণ তুমি তো এতটা ভালো না। আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমি শুধুমাত্র তোমাকে সাহায্য করতে চাই, এটাই। ভালো, আমি জানি আমিও খারাপ, কিন্তু আমি ভালো হতে চাই, সুন্দরভাবে বাঁচতে চাই। যদি এটাও চাও তাহলে এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও।
আমি চলে গেলে তুমি খুশি? হ্যাঁ, ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখিও, তোমার সামনে আরও অনেক বিপদ। যেখানে যাচ্ছ সেখান থেকে ফিরে আসতে আর পারবে কিনা জানি না। আমার চিন্তা করতে হবে না। এরপরে হাসিব আর একটি কথা না বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে চৈতি একাই আব্দুলের ভয়ঙ্কর স্থানে চলে যায় নিজের সন্তানকে উদ্ধার করতে। সেখানে গেলে দেখতে পায় পুরো বাড়ি পাহারাদার। একটু উচনিচ হলে সমস্যা হবে, তাই চৈতি সবার চোখকে ফাঁকি দিয়ে আব্দুলের সেই গোপন রুমে ঢুকে যায় এবং সেখানে দেখতে পায় একটা মহিলা বাচ্চাটির যত্ন নিচ্ছে। চৈতি মহিলাটাকে উদ্দেশ্য করে, শোন, তোর যদি নিজের প্রাণের মায়া থাকে তাহলে বাচ্চাটাকে রেখে চুপচাপ এখান থেকে বাইরে যা, নয়তো এখানেই শেষ করে দেবো। আশ্চর্য, আপনি কে? আর আমার সন্তানকে আমি কোথায় নিয়ে যাব? এছাড়া এক তো সিকিউরিটি গার্ড থাকার পরে আপনি কিভাবে আমার রূপে আসলেন? তার আগে তুই বল, এই সন্তান তোর কিভাবে হলো? সন্তান কিভাবে হয়? তুই একটা মহিলা হয়ে জানো না সন্তান কিভাবে? এই বেশি কথা বলিস, যা বলতেছি তার উত্তর দে সুন্দরভাবে। চৈতির কথায় মহিলাটা একটু ভয় পেয়ে বলল, আচ্ছা বলুন, তোর স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হলো আব্দুল, উনি একজন বিজনেসম্যান। ও, এই বাচ্চাটি কবে হয়েছে? কবে আবার? 1 মাস হবে। আচ্ছা, আপনার গালে ওইগুলো কিসের দাগ? মনে হয় ব্লেড দিয়ে কেউ কেটেছে। শোন, তোর স্বামী একজন কুখ্যাত খুনি, তোর সাথে মিথ্যে পরিচয় থাকে। হা হা, আপনি বললেন আর আমি মানলাম নাকি? আমার স্বামীর মতো ভালো মানুষ এই পৃথিবীতে নেই, বুঝেছেন আপনি? ও, তোর স্বামী কোথায় বর্তমান? আমার স্বামী অফিসের কাছে একটু বাইরে গেছে। আচ্ছা, আপনি কে আমার স্বামীর নামে এমন মিথ্যে বানোয়াট কথা বলছেন? এমন মুহূর্তে পিছন থেকে আব্দুল বলে উঠল, আরে ওটা আমার চাচাতো বোন চৈতি, ওর মাথায় একটু সমস্যা আছে, প্লিজ তুমি ওর কথায় কিছু মনে করি না। আব্দুলের এমন কথা শুনে চৈতি ভাবতে থেকে, আশ্চর্য, আব্দুলের বউয়ের সামনে এত ভালো সাজতেছে কেন? কাহিনী কি? আসল কাহিনী, এই সন্তান নাকি আমার না। তোমার বোন এই কথাটা বারবার বলছে, এটা কেমন মজা? হ্যাঁ, আরে পাগলি, ও একটু দুষ্টু প্রকৃতির মেয়ে, তাই তোমার সঙ্গে একটু মজা নিয়েছে, বুঝেছো? হ্যাঁ, মজা নিয়েছে, কিন্তু তোমার বোনকে দিবা পরবর্তীতে যেন আমার সন্তানকে নিয়ে এমন মজা না করে। এটা আমার কলিজার টুকরো, তুমি চিন্তা করো না, ও কখনো তোমাকে এই কথা বলবে না, মনে থাকে যেন। কথাটা বলে আব্দুল একটা রুমে চলে যায়। এখন চৈতি জিজ্ঞাসা করে, এত খারাপ মানুষ তার বউয়ের কাছে এতটা ভদ্র হতে পারে? ভাবতেই পারছি না। চলো বাইরে চলো আব্দুল। বাইরে যাবো কেন? আমি তো এসেছি আমার সন্তানকে ফিরিয়ে নিতে। এত সহজে চলে যাবো আমি? তোর কত টাকা চাই এই সন্তানের বদলে? আমাকে খুলে বল। কেন? কারণ এই সন্তানকে আমি লালন পালন করতে চাই। তুই ভুলে যা। হা হা, হাসতেছিস কেন? কত টাকা লাগবে আমাকে বল, সবটা দিয়ে দেবো। আমার টাকা চাই না, তাহলে কি চাই? আমার সন্তানকে আমি ফিরিয়ে নিয়ে যেতে চাই, বিনিময়ে আমাকে যা করতে হবে তাই করব। এটা কখনোই সম্ভব না। এই চৈতির কাছে অসম্ভব বলতে কিছু নেই, সব কিছু আমার কাছে সম্ভব। দেখ চৈতি, আমি সত্যি ভদ্রভাবে বলছি, তুই টাকা নিয়ে এখান থেকে চলে যা, না হলে কি তোকে এখানে শেষ করে দিব। এটা কখনোই সম্ভব না, কারণ চৈতি জানে আব্দুল তার বাড়িতে কখনোই হত্যা করবে না, কারণ সে তার বউকে ভয় পায়। তুই এটা জানলি কিভাবে? জেনেছি যে কোনো একভাবে। এখন বল, তুই তোর বউয়ের সামনে এমন হাজির শেষে থাকার নাটক করিস কেন? তোকে বলার প্রয়োজন মনে করি না। এখন তুই যাবি কি না সেটা বল আমাকে। যাবো, কিন্তু আগে বল, বউকে ভয় পাস কেন? সত্যি যাবি তো, নাকি পরবর্তী কাহিনী করবি? যাব। আসলে আমার বউয়ের নাম হলো মিথিলা, ওর বাবার বর্তমান আমাদের দেশের তথ্যমন্ত্রী। এই মিথিলা মেয়েটি এতটা ভালো আর সৎ, যা বলার মতো না, তাই আমি ওকে সম্মান আর ভালোবাসি। ও, এর জন্যই বুঝি ওর সামনে ভালো সাজে নাটক করিস? হ্যাঁ, শুধুমাত্র ওই জন্য না, আরও কাহিনী আছে, সেটা এখন আমার মুখে শুনবি। মানে, তুই যে তথ্যমন্ত্রী মেয়েকে বিয়ে করছিস সেটা আমিও জানি। কি জানিস? তুই আর মিথিলার বাবা দুজনে খারাপ কাজ করিস, আর সেগুলো যদি মিথিলা জানে তাহলে মুহূর্তে তোর মুখে পাড়া দিয়ে চলে যাবে। বাহ, তোর মাথায় সত্যিই ট্যালেন্ট আছে। এখন বাসা থেকে চলে যা। না, এখন তো চলে যাব না, কিন্তু তুই তো বলেছিলি চলে যাবি। সব শুনে অবশ্যই চলে যেতাম, কিন্তু তুই আমাকে মিথ্যে বলছিস, যার কারণে এখন আর চলে যাব না। শোন, আমার মাথায় রাগ ওঠাস না, কিন্তু ওঠাইলে তুই আমার কিচ্ছু করতে পারবি না যতক্ষণ এ বাড়িতে আসিমি। তোর গাল পিঠে যেভাবে ব্লেড দিয়ে কেটে লবণ দিয়েছে, ঠিক সেইভাবে আমিও এইবার মরিচের গুঁড়ো দেবো, চেষ্টা করে দেখ না। চৈতির এমন কথায় আব্দুল বেশ রাগান্বিত হয়ে যেই না মারতে যাবে, এমন মুহূর্তে চৈতি বুদ্ধি করে মিথিলা ভাবিকে ডাক দেয়। সেই ডাক সঙ্গে সঙ্গে মিথিলাও চলে আসে এখানে। এ কী হচ্ছে, কেন ডাকলে? ভাবি, আমি ডেকেছি আপনাকে, ভাইয়া ডাকতে লাগলো। ও, বলো কি বলবা? আমার সন্তানকে ঘুম পাড়াবো। দেখো না ভাবি, সবেমাত্র আসলাম অসুস্থ শরীর নিয়ে, ভাইয়া বলতেছে এক্ষুনি চলে যা। আমি তো এখানে এসেছি থাকার জন্য। আরে না, তোমার ভাইয়া এমনি ফাজলামি করছে, তুমি আসো আমার সঙ্গে। কথার শুনে চৌতি সুযোগের সদ্ব্যবহার করে মিথিলার সঙ্গে চলে যায়। আব্দুল দেখে হয়ে দাঁড়িয়ে যায়, কিছু বলতে পারে না। এদিকে চৈতি মিথিলার সঙ্গে রুমে এসে জিজ্ঞাসা করে, ভাবি আপনি না অনেক সুন্দর, আপনার ভাইয়াকে তোমরা কীভাবে পেলে? তাই
পড়েন শুনি ওইসব, এখন ফ্রেশ হয়ে আসো। ঠিক আছে, কিন্তু ওয়াশরুমটা কোন দিকে? এই তো এদিকে, সামনে গিয়ে বাম দিকে। মিথিলার মুখে কথাটা শেষ হতে চৈতি ওয়াশরুমে চলে আসে। তো ওয়াশরুমে এসে যেই না শরীর থেকে পোশাক খুলে, যেই না একটু পানি দিতে, সাথে সাথে কাটা জায়গাগুলো শিরশির করে উঠছে। তবুও অনেক কষ্ট করে ফ্রেশ হয়ে বাইরে চলে যায়। আবার বাইরে এসে মিথিলাকে জিজ্ঞেস করে, ভাবি আপনি আপনার সন্তানকে এতটা ভালোবাসেন কেন, জানতে পারি? অনেক ভালোবাসি সেটা তোমার ভাই কখনো বলিনি। না তো কখনো বলেছি? বলুন না আপনি। আসলে ডাক্তার বলেছিল আমি কোনোদিন মা হতে পারবো না, কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে মাথা ঘুরে পড়ে যায়। এরপর আমার যখন জ্ঞান ফিরে তখন দেখতে পাই এই সন্তানটা আমার কাছে। তখন তোমার ভাইকে জিজ্ঞেস করি এই সন্তান কার, কোথা থেকে আসলো। তখন তোমার ভাইয়ে বলে এই সন্তান নাকি আমার। জিজ্ঞাসা করলাম আমি তো কখনোই মা হতে পারবো না, এই সন্তান আমার কী করে হলো? তখন সে এই বাচ্চাটা হওয়ার আগে সবাই ওর মা মারা গেছিলো, তাই আমরা দত্তক নিয়েছি। এখন থেকে আমরা নিজেদের সন্তানের মতো মানুষ করব। বুঝেছো তুমি? হ্যাঁ বুঝতে পেরেছি। সত্যিভাবে আপনি অনেক ভালো। আরে না, আমার থেকে বেশি ভালো ভাইয়া, যাকে তো বলে মানবতার ফেরিয়েলা। তোমার ভাই সবসময় গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়, ওদের ঘরবাড়ি তৈরি করে দেয়। সত্যি বললে তোমার ভাইয়ের মতো জীবনসঙ্গী পেয়ে আমার জীবন সার্থক। ও, শুধুমাত্র আমার পোড়া কপাল। মনে মনে কিছু বললো না। আরে না, কি বলবা? তবে একটা কথা বলতে চাই, আমার ভাইয়া ভাবি দুজন অনেক ভালো, তুমিও অনেক ভালো। ভাবি আমি কিন্তু তোমাদের সাথে অনেক দিন থাকবো, আমাকে যাইতে বলবা না। আমার যাইতে মন চাইবে না যেদিন যাব। পাগলি মেয়ে একটা, যেদিন ইচ্ছা ঠিক সেদিনই যেও, তবে আগে তোমাকে যাইতে বলবো না। যদি ভাইয়া বলে তাহলে আমি তোমার ভাইয়াকে বারণ করবো, সমস্যা নেই। ও তোমাকে কিছু বলবে না? ধন্যবাদ ভাবি। আচ্ছা আমি কি বাচ্চাটাকে কোলে নিতে পারি? অবশ্যই নিবা, কিন্তু এখন ঘুমাইতে পারে ও। কথাটা শেষ হতে সঙ্গে সঙ্গে আব্দুল ভেতরে প্রবেশ করলো। তা দেখে চৈতি বলে উঠল, ভাইয়া তোর বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর, ঠিক দেখতে আমার মতো। একটু বাইরে যেত, তোর ভাবির সঙ্গে আমার কিছু কথা আছে। আমি থাকলে কি হবে? আমি তো পর না, তোমার বোন লাগি। বেশি কথা বলিস না, তোকে যেটা বলছি সেটা কর। দেখছো ভাবি, তোমার স্বামী আমাকে দেখতে পাচ্ছে না। চৈতি কথাটা শুনে ওর ভাই বলল, এই থাক না, ও তো আমাদের নিজের লোক, এত কথা পছন্দ করি না। বলছি না বাইরে যেতে, বাইরে যা। আচ্ছা তুমি বাইরে যাও, তোমার ভাইয়া কি বলে তোমাকে পরে বলো। ঠিক আছে ভাবি। কথাটা বলে চৈতি বাইরে চলে এসে এদিকে আব্দুল মিথিলাকে বলে, শোন মিথিলা, তুমি ওই চৈতির থেকে দূরে থাকো। আশ্চর্য, কেন দূরে থাকবো? মেয়েটা অনেক ভালো, তাছাড়া তোমার বোন হয়। আচ্ছা যাই হোক না কেন, তোমাকে দূরে থাকতে বলছি, তুমি দূরে থাকবো কক্ষণই না। প্লিজ বোঝার চেষ্টা করো, ওই মেয়েটা তেমন সুবিধার না, আমাদের যে কোনো সময় ক্ষতি করে দিতে পারে। তুমি চিন্তা করো না, আমি সব কিছু সামলে নেব। কথাটা যেন মনে থাকে, পরবর্তীকালে কিছু হলে আমাকে দায়ী করতে পারবে না। বুঝতে পেরেছি, তুমি চিন্তামুক্ত থাকতে পারো। ওকে। কথাটা বলে আব্দুল বাইরে এসে দেখে হাসি আসছে। হাসিব তুই কখন আসলি? আব্দুল, এই তো ভাইয়া মাত্র আসলাম। কিন্তু আমাদের বাড়িতে আমাদের শত্রু কী করতেছে সেটা আগে বলো, সেটা পরে তোকে খুলে বলবো। কিন্তু তার আগে এই শত্রুকে বাড়ির বাইরে বের করার ফোন দিয়ে আটকে। কথাগুলো চৈতির সামনে বলতেছে, তোরা দুই ভাই আমাকে কখনোই এই বাড়ি থেকে বের করতে পারবি না, এটা আমার চ্যালেঞ্জ। তুই বের হবি নাকি হবি না সেটা আমি দেখতেছি না। ভাইয়া তুমি চিন্তা করিও না, ঠিক আছে? তো চৈতি তখন কোনো কথা না বাড়িয়ে সোজা মিথিলার রুমে চলে আসে। মিথিলা চৈতিকে দেখে একটু ইগনোর করার চেষ্টা করে, কারণ আব্দুল একটু আগে সতর্ক থাকতে বলেছে। তো এরপরে এইভাবে 2 দিন কেটে যায়, কিন্তু চৈতি আর কোথাও যায় না, সবসময় মিথিলার সঙ্গে থাকে। এদিকে মিথিলাও স্বামীর কথা বাদ দিয়ে চৈতিকে বিশ্বাস করতে শুরু করে, কারণ চৈতির কথাবার্তা ব্যবহারে মিথিলা মুক্ত। 3 দিনের মাথা দুপুরবেলা অতিরিক্ত গরম লাগার কারণে মিথিলা চৈতিকে বলল, চৈতি বাচ্চাটাকে একটু দেখিও, আমি গোসল করে আসতেছি, কোথাও যেও না। ঠিক আছে ভাবি, চিন্তা করো না, আপনার সন্তানকে আমি আগলে রাখবো। হ্যাঁ জানি। কথাটা বলে চৈতি হাতে গোসল করার জন্য ওয়াশরুমে চলে যায়। এরপর 20 মিনিট পরে ওয়াশরুম থেকে বের হয়ে বাইরে এসে দেখে চৈতি নেই। এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। সেই মুহূর্তে হাসিব মিথিলার সামনে এসে বলে, বাচ্চাটি? ভাবি এই সন্তানটি আপনার না, এই সন্তানটি হলো চৈতির, তাই ওর সন্তান নিয়েও পালিয়ে গেছে। তুমি এসব কি বলতেছো হাসিব? এই সন্তান আমার। মিথিলা বলতে লাগলো আব্দুলের বউ কথাটা। সত্যি ভাবি? আর একবার এই কথাটা উচ্চারণ করলে আমার থেকে খারাপ কেউ হবে না। সত্যি মেনে নাও, আপনার সমস্যা কোথায়? বিশ্বাস না হলে ভাইয়াকে জিজ্ঞাসা করলেন। কথাটা শোনার সঙ্গে সঙ্গে মিথিলা হাসিবকে কষে একটা থাপ্পড় দেয়, ঠাস ঠাস ঠাস। তোমার লজ্জা করে না উচিত? আমি ভেবেছিলাম অনেক ভালো ছেলে তুমি একটা। মিথিলা কথাটার মধ্যে পেছন থেকে কেউ একজন বলে উঠলো, ভাবি আমার গোসল করা শেষ হলো। কথাটা শুনেই পিছনে ঘুরে দেখে চৈতি বাচ্চা কোলে নিয়ে এসে, যা দেখে মিথিলা বললো, চৈতি তুমি কোথায় ছিলেন আমার সন্তানকে নিয়ে? এই তো ভাবে একটু ছাদের পড়ে গেছিলাম, ভাবলাম আপনি গোসল করছেন তাই বাচ্চাটাকে একটু ঘুরিয়ে দেখে। আমাকে বলে যাবে না তুমি? আসলে আপনি গোসল করিয়ে
ছিলেন তাই বলিনি, এই জন্য সরি। ঠিক আছে, মাপ চাইতে হবে না। ধন্যবাদ ভাবি। দেখছো হাসিব, চৈতি মেয়েটা কতটা ভালো, আর তুমি বলছো আমার সন্তানকে নিয়ে পালিয়েছে। সরি। শোনো, এই সন্তান হলো আমার, তোমাদের ভাইয়ের নিজের সন্তান, আমাদের বংশপ্রদীপ, আর কখনোই এমন খারাপ মন্তব্য করবে না। কী হয়েছে ভাবি? হাসিব আপনাকে কিছু বলেছে? থাক থাক, বাদ দাও। চৈতি, তুমি আমার সঙ্গে ভিতরে আসো, কিছু কথা আছে। মিথিলার কথা শুনে চৈতি পিছিয়ে পিছিয়ে যায় ওদের রুমে। তো রুমে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মিথিলা বলে ওঠে, আচ্ছা চৈতি, তোমাকে একটা প্রশ্ন করি, আশা করি সত্যি বলে। হ্যাঁ ভাবি বলুন। এই বাচ্চাটা কি সত্যি তোমার নাকি আমার? হঠাৎ এমন অদ্ভুত প্রশ্নের কারণ কি ভাবি? তোমাকে যা বলছি শুধুমাত্র তার উত্তর দিবা, অন্য কোনো উত্তর শুনতে চাই না। ভাবি, এই বাচ্চাটা সত্যি আপনার। আমার তো এখনো পর্যন্ত বিয়েই হয়নি, তাহলে বাচ্চা কীভাবে হবে? তাহলে সেদিন তুমি এই বাচ্চাটির কথা আবার আজ হাসিব বলতেছে বাচ্চাটি তোমার। সত্যি বলতে আমি কিছুই বুঝতে পারছি না। আরে ভাবি, আমি আর হাসিব দুজনে আপনার সঙ্গে মজা করছিলাম, আপনি বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, সত্যি মজা করছে তো? হ্যাঁ সত্যি মজা করছি। তবে আমি একটা কথা, আমি এবং হাসিব দুজনকে ভালোবাসি। কি? হ্যাঁ ভাবি, প্লিজ আপনি একটু আব্দুল ভাইকে মানিয়ে নেন, উনি রাজি হলে আমাদের বিয়েটা হবে। তোমাদের সম্পর্ক কতদিনে? এই তো 6 মাস। এখন ভাবতেছি বিয়ে করব, কিন্তু আব্দুল ভাইয়া রাজি হচ্ছে না। এই সময় কিছু আবার হাসির সব বাইরে থেকে শুনতেছে আর ভাবতেছে চৈতি ভালোবাসে বুঝলাম, কিন্তু 6 বছর সম্পর্ক, এটা কেমন? নাকি ওর মনে মনে প্ল্যান চলতেছে ভাইয়াকে নিয়ে। ঠিক আছে, তোমাদের ভাইয়াকে আজকেই রাজি করাবো এবং কালকে বিয়ে। সত্যি বলতেছে ভাবি? হ্যাঁ সত্যি বলতেছি। ধন্যবাদ আমার লক্ষ্মী ভাবিটাকে আমাদের এক করে দেওয়ার জন্য। আরে ধন্যবাদ দিতে হবে না, বিয়ের পর শুধুমাত্র তুমি থাকলেই হবে। এই কথা শুনে চৈতি মনে মনে বলতে পারে, আরে আমি তো এটার জন্য হাসিবকে বিয়ে করতেছি। কী হলো চৈতি, বিড়বিড় করতেছো কেন? না ভাবি, একটা জিনিস ভাবতেছি, তোমাদের সঙ্গে থাকতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করব, কিন্তু আব্দুল ভাইয়া কি জানি কী করে। তুমি টেনশন করিও না, তোমার ভাইয়াকে মানার দায়িত্ব আমার। ঠিক আছে, আমি এখন একটু বাইরে যাই। এরপর চৈতি রুমের বাইরে আসতে দেখতে পায় হাসিব এখনও কান পেতে আছে। যা দেখে চৈতি জিজ্ঞেস করে, কী ব্যাপার, এখনও কান পেতে শুনছো? সত্যি কি চৈতি, তুমি আমাকে ভালোবাসো নাকি মিথ্যে অভিনয় করছো? সত্যি তোমাকে ভালোবাসি, তোমার মাঝে মনুষ্যত্ব আছে, যেটা তোমার ভাইয়ের মাঝে নেই। এই জন্য আমি চাই তোমাকে সারা জীবন কাটাতে। আমার না সত্যি বিশ্বাস হচ্ছে না, মনের হচ্ছে স্বপ্নের সাগরে ভেসে যাচ্ছি। স্বপ্ন এটা না, বাস্তব কাহিনী, বুঝলে? সবই বুঝলাম, কিন্তু আমাকে তো এখনও সম্পর্ক হয়নি, তাহলে ভাবিকে কেন বললে 6 বছর সম্পর্ক? আর পাগল, এটা না বললে ভাবিকে রাজি হতো নাকি আমাদের বিয়ে দিতে? ও তাই তো। শোনো, আমি যা যা বলবো তুমি সব কিছুতে হ্যাঁ বলবে, এতে সবাই বুঝবে নিশ্চয় আমাদের মধ্যে গভীর সম্পর্ক আছে। ঠিক আছে। এরপর তো সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে আবার রাত। রাত যখন 11টা বাজে, তখন ওই মুহূর্তে আব্দুল তার রুমে আসে, এসে মিথিলাকে জিজ্ঞেস করে, মিথিলা কেমন আছে আমাদের সন্তান? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা সারাদিন কোথায় থাকো তুমি? হ্যাঁ, কোনো খোঁজখবর নেই তোমার। আরে কাজ ছিল, ব্যস্ত ছিলাম। কোনো কিছু সমস্যা হয়েছে নাকি সেটা বলো। আরে সমস্যা তো হয়েছে একটা, তুমি চাইলে সমাধান তার হবে। আচ্ছা আমি চাইলে সমাধান হবে। কি বলতে চাও তুমি? তুমি কি জানো হাসিব আর চৈতি একে অপরকে 6 বছর ধরে ভালোবাসে, এখন তারা বিয়ে করতে চায়, কিন্তু তোমার ভাই সেটা পাচ্ছে না। কী বলো তুমি? হ্যাঁ গো, সত্যি বলছি, বিশ্বাস না হলে ওদের মুখেই শোনো। আচ্ছা বাদ দাও এসব। শোনো, চৈতি মেয়েটা কিন্তু খুব ভালো, নম্র ভদ্র, দেখলেই বোঝা যায়। আমি চাচ্ছি কাল তুমি ওদের দুজনে বিয়ে দিবে। এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না সেটা আগে বলো। ওরা দুজন দুজনের জন্য পারফেক্ট, বুঝলে? তবুও এত কিছু জানি না, আমি বলছি ওদের কাল বিয়ে দিবে তো দিবে, এটাই আমার শেষ কথা, বুঝলে? তুমি এমন করো কেন মিথিলা? বেশি কথা বলতে পারবে না, আমি যেটা বলছি সেটাই করবে। আর হ্যাঁ, বিয়ের পরে ওরা আমাদের সাথে থাকবে না। ঠিক আছে, কালকে আমি বাবার বাড়ি চলে যাব, তখন বুঝবে মজা। বউয়ের মুখে এমন কথা শুনে সঙ্গে সঙ্গে আব্দুল বলে উঠল, বউ চিন্তা করো না, তুমি যেটা চাচ্ছ সেটাই হবে। তবুও চলে যেও না আমাকে ছেড়ে, তোমার বড্ড বেশি ভালোবাসি। এই তো আমার লক্ষ্মী স্বামীটা। তুমি খুশি হয়েছো মিথিলা? হ্যাঁ অনেক খুশি হয়েছে। জানো, ওরা দুজন বাড়িতে এসে মনে হচ্ছে বাড়িটা পরিপূর্ণ। ঠিক আছে, কালকে ওদের বিয়ে দেবো কাজী অফিসে নিয়ে গিয়ে। এখন ঘুমাও পড়ে তুমি। ঠিক আছে স্বামী। ওরা দুজনে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা আব্দুল চৈতি আর হাসিবকে একত্রিত করে, চলো কাজী অফিস। এই কথা শোনা মাত্র চৈতি বলে, না আমি কাজী অফিসে যাবো না, কাজীকে এখানেই আনা হোক, এই বাড়িতে বিয়েটা হোক। কাজী এখানে আসবে না, চলো দুজনে কাজী অফিস, এখান থেকে বেশি দূরে না। বললাম তো যাবো না। চৈতির এমন কথা শুনে মিথিলা বলল, শোনো চৈতি, এমন পাগলামি করলে কখনোই নিজের মানুষটিকে আপন করে কাছে পাবে না। আমিও বলতেছি কাজী অফিসে গিয়ে বিয়েটা সম্পন্ন করতে, কিন্তু কোনো কিন্তু না, তোমাকে যেটা বলছি ওটাই করো এই মুহূর্তে। চৈতি মনে মনে ভাবতে থাকে, এই বাড়ি বাইরে গেলে আর কখনো এই বাড়িতে আমার আশা হবে না, কারণ রাস্তায় এরা আমাকে মেরে শেষ করে ফেলবে। তবুও চৈতি একটা রিস্ক নিয়ে নে। হ্যাঁ ঠিক আছে চলুন। এরপর আব্দুল কিছু লোক নিয়ে হাসিব এবং চৈতিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে কাজী অফিসের দিকে যায়। কিছু দূর যাওয়ার পর একটা ফাঁকা স্থানে গাড়িগুলো হঠাৎ ব্রেক করে। চৈতি জিজ্ঞাসা করে, গাড়ি এখানে থামানোর গেছে, কোনো সমস্যা? চৈতি কথাটা শেষ হওয়া মাত্র আব্দুল
এই কুত্তার বাচ্চা, গাড়ি থেকে নাম। তুই কী ভেবেছিস তোকে হাসিবকে সঙ্গে বিয়ে দিব? ভাইয়া বললে লজ্জা করে না? এই তোর আমি কিসের ভাইয়া? আচ্ছা, নিজের চাচাতো বোনকে কেউ এইভাবে বলে? হ্যাঁ, কিসের বোন তুই আমার? এই কথাটা শুনে চৈতি হঠাৎ করে বলে ওঠে, দেখেছো ভাবি, ভাইয়া আমাকে কীভাবে অপমান করেছে। ভাবি কথাটা শুনি আব্দুল চমকে। ভাবি মানে? তুই কাকে ভাবি বলছিস? আমার বউ তো মিথিলের বাড়িতে। হ্যাঁ, কিন্তু আমার ভিডিও কলে কথা বলতেছে, তোমার সব কথা ভাবি শুনতেছে। কথাটা শোনা মাত্র আব্দুল শুনতে থাকে, চৈতি আমার বোন, আমার নাটক কেমন লাগলো তোর? হ্যাঁ, লেগেছে ভালো। এই নাও ভাবির সঙ্গে কথা বলো। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল ফোনটা হাতে নিয়ে, আরে মিথিলা তুমি ভিডিও কলে? হ্যাঁ ভিডিও কলে। তুমি একটু আগে কী বললে চৈতিকে? আরে আমি এমনি ফাজলামি করছি। আমার বোন যদি একটু দুষ্টুমি করি না, তাহলে কে দুষ্টুমি করবে? তাই বলে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আরে ভয়ের কিছু নেই, এই নাও চৈতির সঙ্গে কথা বলো। শোনো, পুরো বিষয়টা আমি ভিডিও কলে দেখব, ফোন যেন কাটা না হয়, ঠিক আছে? কথাটা বলে আব্দুল ফোনটা চৈতিকে দিয়ে দেয়। ধন্যবাদ ভাবি, এভাবে ভাইয়াকে শাসন করা যায়। একটু হলে তো আমি শেষ হয়ে যেতাম। ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে ভিডিও কলে, ঠিক আছে? এরপর আব্দুল বাধ্য ছেলের মতো কাজী অফিসে নিয়ে হাসিবার চৈতিকে। তো কাজী অফিসে সামনে আসার পর আব্দুল এবং হাসিব একটু বাইরে এসে কথা বলে, ভাইয়া এখন কী হবে? শোন, কাজী অফিসে যখন এসে গেছিস, তুই চৈতিকে বিয়েটা করে ফেল, এরপরে বাড়িতে গিয়ে বাকি কাজ। কিন্তু ভাইয়া কোনো কিন্তু নেই, তোর ভাবি যদি শুধুমাত্র কল কেটে দিত, তাহলে ওই শয়তানটাকে এখানেই শেষ করে দিতাম। কেন তুমি ভাবিকে ভয় পাও? ভয় পাই না, কিন্তু ওর বাবা একজন মন্ত্রী, ওর বাবার পাওয়ারের জন্য আমি এখনও পর্যন্ত টিকে আছি, এই জন্য কিছু বলি না ওকে। তাছাড়া আমি তো এত খারাপ কাজ করি যে সবের কিছুটা জানে না ও। হ্যাঁ, তুমি কিছু মনে করিস না, খুব শীঘ্রই ওই শয়তানটাকে শেষ করে অন্য কোথাও তোর বিয়ে দেবো, ঠিক আছে ভাইয়া? এরপর দু ভাই প্ল্যান করে ভিতরে চলে আসে। এসে দেখতে পায় চৈতি এখনও ভিডিও কলে মিথিলার সঙ্গে কথা বলছে। তো কোনো উপায় না পেয়ে আব্দুল, চৈতি এবং হাসিব বিয়ে কাজ সম্পূর্ণ করে কাজে অফিস। এরপর গাড়ি নিয়ে সোজা বাড়িতে চলে এসে চৈতি মিথিলাকে জড়িয়ে ধরে বলতে থাকে, ভাবিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় মানুষটা আমার করে দেওয়ার জন্য। আর থাক, আর বলতে হবে না, অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে যাই। তোমাদের দুজনের জন্য সুন্দর করে বাসর ঘর সাজানো আছে। কী বলো ভাবি? চলো এখন আমার সঙ্গে রুমে যাই, হাসিবকে ডাক দিই, তারপর দুজনে একসঙ্গে বাসর ঘরে ঢুকবো। বাহ, কি মহব্বত স্বামীর জন্য! বিয়ে না হতেই না হতে একসাথে বাসর ঘর ছাড়া ঢুকবে না বাসর ঘরে। যাও, তোমার নাগরকে ডাক দাও, আমি অপেক্ষায় আছি। কথাটা শুনে চৈতি বাইরে এসে হাসি বলে চিৎকার করে। মুহূর্তে হাসিব উপস্থিত হয়। হ্যাঁ বলো, কী হয়েছে? এমন চিৎকার করছে কেন? চলো বাসর ঘরে, ভাবি আমাদের জন্য অপেক্ষা হচ্ছে। কিসের বাসর? হ্যাঁ, আরে আমাদের তো আজ বাসর ঘর। তাহলে চলো, আজ ভালোবাসায় পাগল হয়ে যাবো। চৈতির এমন কথাতে পাশ থেকে আব্দুল বলে ওঠে, শোন, তুই যতই কাহিনী বা অভিনয় কর না কেন, আমাদের কিচ্ছু করতে পারবি না। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু করতে পারি নাকি পারি না সেটা সময় হলে বলে দিবে। তোর ভাইয়া শুধুমাত্র বিয়ে করলাম, এখনও অনেক খেলা বাকি, তুই বুঝতে পারবি না তোর সঙ্গে কী হতে যাচ্ছে। আচ্ছা, সেটাই দেখা যাবে। তুই আমার কি করিস? তোর দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আমার সন্তানকে তোর বউকে দিয়ে বলেছিস এটা তার সন্তান, আমাকে ধর্ষণ করেছিস, অন্য পুরুষের দ্বারায় শরীর কাটিয়ে লবণ দিছিস। কী ভেবেছিস সব কিছু আমি মুহূর্তেই বলে যাও? ইস, শোনা গো আমার, এতটুকু তো কাহিনী, এখনও পর্যন্ত তো আমার আসল চেহারা তো দেখতেই পারিস না। দেখা যাকে কে জিতে কে হারে, আমার চোখের সামনে থেকে দূর হ, বেয়াদম্মি কোথাকার। লজ্জা করে না অন্যের বাড়িতে খাইতে থাকতে? এইটুকু শিক্ষা তোর পরিবার দেয়নি? হা হা, তুই যতই আমাকে দিক ধরা কথা বল না কেন, আমি এইবারই সেই মুহূর্তে ছাড়বো না যেই মুহূর্তে তোর মতো খুনিকে এই পৃথিবী ছাড়াতে না পারছি। তো তর্কাতর্কি এসে মিথিলা উপস্থিত হয়। কী ব্যাপার চৈতি, আমি তোদের জন্য সে কখন থেকে অপেক্ষা করছি, আর তুই এখানে তোমার ভাইয়ের সাথে তর্ক করছিস? দেখো না ভাবি, ভাইয়া হাসিবকে বাসর ঘরে যেতে দিচ্ছে না। এই চৈতি, তুমি আমার কোন দোষ দিচ্ছ? কেন, আমি তো একটু মজা করছিলাম। অনেক মজা হয়েছে হাসিব, তুমি তোমার বউকে নিয়ে যাও, আমি নিজ হাতে তোমাদের বাসর ঘর সাজিয়েছি। তো মিথিলা কথা বলে উঠল। চৈতি দুজনে তাদের বাসর ঘরের সামনে চলে যায়। তা দেখে মিথিলা বলে, ভাবি অনেক সুন্দর মানিয়েছে। হাসিবার চৈতিকে না? হ্যাঁ, সুন্দর মানিয়েছে। দোয়া করে আল্লাহ যেন ওদেরকে সুখে রাখে, কখনো যেন বিপদ তাদের আশেপাশে না আসে। হ্যাঁ, চলো আমরা দুজনে একসাথে ঘুমাই। পরে হাসিবার চৈতি রুমের ভিতরে ঢোকা পড়া মাত্রই পুরো রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে, যা ওরা ভাবতে পারেনি। এমন মধ্যে হাসি বলে উঠল, চৈতি তুমি কি সত্যি আমাকে স্বামী হিসেবে কবুল করছো, নাকি শুধুমাত্র আমাকে ব্যবহার করার জন্য এমন করছো? তোমার কি মনে হয় হাসিব আমি তোমাকে নিয়ে খেলা করতেছি? জানি না, তবে সত্যি বলতেছি আমি তোমাকে অনেক ভালোবাসি। চৈতি, আমাকে কষ্ট দিও না। আমার জন্য তোমার পরিবার সবাইকে ত্যাগ করতে পারবা? হ্যাঁ পারবো, কারণ এমন খারাপ পরিবারে থাকার চেয়ে আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দেওয়া অনেক ভালো। ও জানো, তোমার ভাই আমাকে ধর্ষণ করেছে। হ্যাঁ,
জানি তোমার সব অতীত জানার পরেও আমি তোমাকে ভালোবাসতে চাই, তোমার হাতে হাতটি রেখে চিরকাল পার করতে চাই, বুঝলাম। কিন্তু আমি তোমার ভাইকে শাস্তি দেবো, এটা তুমি মানতে পারবে? জি পারবো। পাপ কখনো বাপকে ছাড়ে না, যে পাপ করেছে তার সাজা অবশ্যই পেতে হবে। ঠিক বলছো, এখন কি করব? কেন স্বামী স্বামী বাসর বাসর কী করে জানো না, নাকি শেখাই দিতে হয়? না, শেখাইতে হবে না। কথাটা বলা মাত্র হাসিব চৈতিকে কাছে টেনে নেয়, আলতো করে ঠোঁট দুটো আপন করে কিস করতে থাকে। বেশ কিছুক্ষণ কিস করার পর যেই না হাসিব চৈতির শরীরে থেকে পোশাক খুলতে যাবে, এমন মুহূর্তে হাসিব লক্ষ্য করে চৈতির পিঠে অনেকগুলো ক্ষত স্থান, যেগুলো এখনও পর্যন্ত ভালো করে শুকায়নি। কী ব্যাপার চৈতি, তোমার শরীরে এমন ক্ষতর দাগ কেন? আরে বাদ দাও, এমন রোমান্টিক মুহূর্তে এ কথা না বলাই ভালো। প্লিজ, আমাকে জানতে চাই আমার বইয়ের এমন অবস্থা কে করলো? জানলে তাকে কি করবে? মেরে ফেলবো তাকে আমি। তার মানে কি একটু মহব্বত নেই? তোমার ভাই আব্দুল আমার এই শরীরের অবস্থা করছে, আমার শরীরের অংশ কেটে লবণ দিয়েছিল, যার কারণে কিছু স্থান এখনও পর্যন্ত শুকায়নি। কি, আমার ভাই তোমার এই অবস্থা করছে? সরি, ও আমার ভাই না। শোনো, যেই মানুষটা এতটা খারাপ কাজ করে সে আর যাই হোক আমার ভাই হতে পারে না। এসব বাদ দাও, আজ আমাদের বাসর, তুমি কি শুরু করছো এখন? আচ্ছা বাদ দিলাম। হাসিবের কথাটা শেষ হওয়ার আগে চৈতি তার ঠোঁট দুটো হাসিবের ঠোঁটের সঙ্গে এক করে দেয়। বেশ কিছুক্ষণ কিস করার পর হাসিব হালতো করে চৈতি গালে কপালে গলায় চুম্বন দিতে থাকে। এদিকে চৈতির এমন ঠোঁটের স্পর্শ যেন পাগল হয়ে যাচ্ছে ভালোবাসায়। এরপরে হাসিব দুষ্টুমি করে চৈতির নাভিতে আলতো করে কিস করে, আর সঙ্গে সঙ্গে চৈতির শরীরে লোম দাঁড়িয়ে যায় আর নিঃশ্বাস ভারী হয়ে যায়। থাক, বেশি গভীরে যাই না, বলবেন হাসিব ভাই অনেক খারাপ। তো পরদিন চৈতি সবার আগে উঠে গোসল করে রান্নার কাজে লেগে পড়ে, সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। পরবর্তীতে চৈতি রান্নাঘরে ডাইনিং টেবিলে সবার জন্য সব কিছু রেডি করে পরে সবাইকে মিলে যখন খাইতে গেল, এমন মুহূর্তে চৈতি বলে উঠলো, আজ রান্নাটা আমি করছি, কেমন হচ্ছে সবাই বলবেন। শোনা মাত্র আব্দুল গলগল করে বমি করতে, সেটা থেকে সবাই বেশ আশ্চর্য। কী হলো তোমার, বমি করতেছে কোনো কাহিনী কি? ভাই মনে হয় আমার হাতে খাবারগুলো ভাইয়ের ভালো লাগেনি, তাই বমি করলো। আরে না, বিশ্বাস করো তোমার হাতে খাবারগুলো অনেক ভালো হয়েছে, তোমার ভাইয়ে খাইতেছে, আমি দেখলাম তো। আরে না না, খাবারে কোনো সমস্যা নেই, হঠাৎ করে আজকে কেন আমার জানি বমি এসলো, কিছুই বুঝলাম না। সমস্যা নেই ভাইয়া, আপনি ফ্রেশ হয়ে এসে আবার খেয়ে নিন, আমার আর আপনার জন্য অপেক্ষা করছি। না তোমরা খাও, আমি এখন আর খাবো না, দুপুরবেলা আবার খাবো। এমন মতো হাসি পড়ে উঠলো। ভাইয়া সত্যি কি আমার বউয়ের হাতের খাবার তোমার পছন্দ হয়নি, নাকি অন্য কোনো বিষয়? আরে পাগল, তোর বউয়ের হাতের রান্না বেশ ভালো। ও, তো আবদুল্লের এমন কাহিনী দেখে চৈতি বুঝতে পারছে সে কেন কাঁদছে না, কারণ চৈতি থেকে মারার জন্য যদি খাবারে বিষ মেশায় ওই জন্য। তো আব্দুল ওয়াশরুমে যাওয়ার সঙ্গে সঙ্গে মিথিলা বলে উঠলো, কী ব্যাপার দেবর, বাসরাত কেমন কাটলো? ভাবি বলিয়েন না আর, আপনার দেবর খুবই দুষ্টুমি করেছে আজ। ও তাই? হ্যাঁ, বউয়ের সঙ্গে দুষ্টামি করবে না তো কার সঙ্গে করবো? সেটা ঠিক বলছেন ভাবি। শোনো, তোমরা দুজনে হানিমুনে কোথায় যাইতে চাও? আমি তোমাদের ভাইয়ের সঙ্গে কথা বলে সব ঠিক করে দিচ্ছি। থাক ভাবি, কোথাও যাওয়া লাগবে না, আমরা এখানেই ঠিক আছি। কথাটা বলিও না চৈতি, আমি যেই বলেছি সেটাই হবে। তো মিথিলার এমন কথা শুনে চৈতি আর কিছু বলল না, কিন্তু চৈতির মনে ভয় ঢুকে যায় যদি বাইরে বাইরে আবদুলের কোনো ক্ষতি করে দেয় তাহলে। কি ভাবছো? না, আমি ঠিক আছি, আপনি যেটা বলবেন সেটাই হবে। এই তো লক্ষ্মী মেয়ে। আচ্ছা তোমরা দুজন খাওয়া দাওয়া করে ভিতরে যা, আমি তোমাদের ভাইয়াকে ম্যানেজ করছি। তো কথাটা বলে মিথিলা যেই না চলে গেলো, ঠিক তখনই হাসি বলে উঠলো, জান কোথায় যাবে হানিমুনে, সিলেক্ট করো। এই তো আমি এখনও হানিমুন করতে আসিনি, আমি প্রতিশোধ নিতে চাই, বাইরের বাইরে গেলে তোমার ভাই আমাদের ক্ষতি করতে পারে। তাহলে উপায় কি? শোনো, আমরা হানিমুনে অবশ্যই যাব, কিন্তু তোমার ভাইয়াকে সঙ্গে নেব। মানে? মানে আমরা গাড়ি ড্রাইভার করে নিয়ে যাবো, তোমার ভাইয়া কোনো হেল্প নেবো না, কারণ তোমার ভাইয়ের সঙ্গে থাকলে যে কোনো একটা সমস্যা হতে পারে, আমি শিওর। এই তোমার ঠোঁটে কেন রক্ত বেরোচ্ছে? রক্ত বের হবে না আবার? যত জোরে কামড় দিচ্ছ ঠোঁট কেটেই তো বেরোবে। কাছে আসো, একটু কিস করে সব ঠিক করে দিই। না বাবা, আমার দরকার নেই, আর 1 মাস আমার কাছে আসার চেষ্টা করবেন না গো, এমন কথা বলো না, আমার ভালোবাসা না পেলে পাগল হয়ে যাব। ইস, ঢং দেখলে বাঁচি না। হয়েছে এখন, তাড়াতাড়ি খেয়ে নাও। ওকে লক্ষ্মী বউ। এরপরে হাসিব চৈতি খাওয়া দাওয়া শেষ করে রুমের ভিতরে আসা মাত্র মিথিলা ওখানে চলে আসে। এই খাওয়া দাওয়া শেষ হলো দুজনে। হ্যাঁ শেষ। এই নো 10 লক্ষ টাকা চেক, পুরো 1 মাস হানিমুন করার পর বাসায় ফিরবে, পরবর্তী যদি টাকা লাগে আমাকে ফোন দিন, আমি পাঠিয়ে দেবো। এত টাকা লাগবে না, তাছাড়া ভাইয়া এগুলো কষ্টের টাকা। চৈতি, আমার ভাইয়া বললো যদি আরও টাকা লাগে সেটা দিবে, তবুও তোমরা হানিমুন পাবে। মিথিলার এই কথায় চৈতি বুঝতে পারলো আব্দুল কেন এত ভালোবাসা দেখাচ্ছে। আব্দুল চাচ্ছে কোনোভাবে আমি যেন এই বাড়ি থেকে বেরোই। কি বিনবিন করছে? হ্যাঁ না ভাবি, আমি ভাইয়ের মনটা কত বড়, সত্যি আমরা লাকি যে এমন একজন ভাইয়া পেয়েছি। হাসিব টাকাটি ব্যাংকে উঠাই নিও, তোমাদের ভাইয়া কোথায় যেন মিটিংয়ে গেল, তোমরা অন্য একটা গাড়িতে হানিমুনে যাবো। আচ্ছা, বাচ্চা কান্না করতেছে, তাড়াতাড়ি রেডি হয়ে না, আমি আসতেছি। কথাটা বলে মিথিলা নিজের বেডরুমে চলে গেল। এরপরে চৈতি আর হাসিব দুজনে রেডি হয়ে মিথিলার কাছ থেকে বিদায় নিয়ে হানিমুনে আসার জন্য রওনা দিল। প্রায় 30 মিনিট পরে হঠাৎ করে একটা গাড়ি তাদের গাড়ির সামনে এসে ব্রেক কষে। গাড়ি থেকে
রাস্তায় নেমে গাড়িটা থামানোর চেষ্টা করলো চৈতি। কী ব্যাপার, গাড়ির ব্রেক কষলে কেন, কোনো সমস্যা? সামনে তাকিয়ে দেখুন। কথাটা শোনা মাত্র হাসিব চৈতি সামনে তাকিয়ে দেখে আব্দুল তার দলবল নিয়ে দাঁড়িয়েছে। এটা দেখা মাত্র চৈতি হাসিব দুজনে বাইরে এসে প্রশ্ন করে, কী ব্যাপার ভাইয়া, তুমি আমাদের সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে কেন? আমাদের হানিমুনে যাইতে দাও। হাসিব, আহা হাসিব, তুই সত্যি অনেক অভিনয় করতে পারিস। কীভাবে এইটারে পটিয়ে বিয়ে করলি? হ্যাঁ সত্যি তুই আমার মতো হয়েছিস। ওর এখান থেকে সরে দাঁড়াও, গুলি করে ওর মাথার খুলিটা উড়িয়ে দে। না ভাইয়া, না মানে, আরে বোকা, তোর কাজ ওকে বাইরে নিয়ে আসা। তোর কাজ এখন শেষ, এখন বাকি কাজটা আমাকে করতে দে। আমি চৈতিকে ভালোবাসি, ওর কিচ্ছু হতে যাবো না। পাগল হয়েছিস? ওর থেকে ভালো মেয়ের সঙ্গে আমি তোর বিয়ে দিব? সরে আয় বলতেছি। সরি ভাইয়া, আমি চৈতিকে কথা দিয়েছি, যদি মরতে হয় একসঙ্গে মরবো, বাঁচতে হয় একসঙ্গে। তুই বুঝতেছো না এই মেয়ে কত ডেঞ্জারাস? তোকে শুধুমাত্র ব্যবহার করে পরবর্তীতে কাজ শেষ করলে তুই শেষ। না, চৈতি আমাকে অনেক ভালোবাসে, ও আমার কোনো ক্ষতি করবে না, এটা আমার বিশ্বাস আছে। প্লিজ ভাইয়া, আমাদের হানিমুন যাইতে বাধা দিও না। এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুই সরবি নাকি তুই থাকাতে শেষ করব? আমি থাকতে ওর কিচ্ছু হতে না। হাসিবের এমন কথা আব্দুল ভীষণ রেগে যায়। সঙ্গে সঙ্গে চৈতির দিকে বন্দুক তাক করার মতো হাসিব চৈতির সামনে চলে আসে। ভাইয়া, চৈতিকে মারতে হলে আমাকে আগে মেরে ফেলতে হবে। ভাইয়ের এমন পাগলামি দেখে আব্দুল অন্য লোক দিয়ে গুলি চালানো দিতে চৈতির কাছ থেকে যেন হাসিবকে আলাদা করে। কথাগুলো শোনা মাত্র যেই না আসতে যাবে এমন মুহূর্তে চৈতির ব্যাগ থেকে একটা ছোট্ট গুলি বের করে হাসিবের মাথায় ধরে। যা দেখা মাত্র সেখানে সবাই নিস্তব্ধ হয়ে যায়। শোনো, তোর লোকদের বল ওরা যেন আমার কাছাকাছি না আসে। কাছে আসলে কিন্তু তোর ভাইয়ের মাথা দুভাগ করে দেবো। দেখলি, তোকে বললাম না এই চৈতি তোকে ব্যবহার করতেছে। সময় পাইলে তোকে সবল মারবে, এমন প্রমাণ পাইলি তো? আব্দুল্লাহ এমন কথা হাসি বলে উঠলো। কী ব্যাপার চৈতি, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? হা হা, খুনির ভাইকে আমি ভালোবাসতে যাবো কারণে? সেটা বল। তোর পরিবারের সবাই খুনি, মানে তুইও খুনি। তোকে শুধুমাত্র আমি ব্যবহার করেছি। প্লিজ এই কথাটা বলিও না। আমি তোমাকে সত্যি ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমাকে ঠকাইতে পারবো না। আরে বোকা, ওগুলো ভালোবাসা না, ওইগুলো অভিনয় ছিল। যাকে বেশি কথা বলতে চাই না। আব্দুল, তুই আমার সামনে থেকে চলে যা, না হলে তোর ভাইকে এখানেই শেষ করে দিব চিরতরে। ভাইয়ের এমন করুণ অবস্থা থেকে আব্দুল বলেছে, হ্যাঁ যাচ্ছি, কিন্তু ভাইয়ের কিছুটা করবে না। ঠিক আছে, কিচ্ছু করবে না। আমাকে 2 কোটি টাকা দেয়, তোর ভাইকে ছেড়ে দেবো। আমি এত টাকা কোথায় পাবো সেটা তুই জানিস। আমি যেটা বলছি সেটা না পারলে তোর ভাইকে মৃত পাবি কালকে। কথাটা বলে চৈতি একটা গাড়িতে হাসিবকে উঠে নেয়, তারপর সেই স্থান ত্যাগ করে। চৈতির এমন পাগলামি দেখে আব্দুল ভীষণ রাগান্বিত হয়, কিছু করতে পারে না। এরপর গন্তব্যস্থানে আসতে চৈতি আর হাসিব নেমে পড়ে। হাসিব জিজ্ঞাসা করে, চৈতি তুমি কি আমাকে সত্যি ভালোবাসো না? আমাকে ব্যবহার করতে কিভাবে পারলে? আমার মাথায় বন্দুক দিতে? আমি তো তোমার স্বামী। আরে পাগল, ওটা অভিনয় ছিল। আমি তোমাকে ভালোবাসি। তোমার ভাইয়ের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এমন কাহিনী আমাকে করতেছে। ও, তাহলে তুমি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ, তোমাকে সত্যি ভালোবাসি। এখন চুপচাপ আমার পেছন পেছন আসো। আরে আমাদের তো হানিমুনের কথা হচ্ছে, তুমি আমাকে জঙ্গলে নিয়ে যাচ্ছ কেন সেটাই তো বুঝলাম না। জঙ্গলে আমাদের কাজ আছে? না, আমাদের জঙ্গলের ভিতরে কোনো কাজ নেই। তুমি আমাকে নিশ্চয়ই মেরে ফেলো, তাই না? স্বামীকে কখনো স্ত্রী মেরে ফেলে নাকি? পাগল, ভিতরে চলো, গেলেই দেখতে পাবে। চৈতির এমন কথা শুনে হাসিব আর কিছু কথা না বলে পিছু পিছু যেতে দেয়। কিছু দূর যাওয়ার পর সঙ্গে সঙ্গে হাসিবকে চৈতি জঙ্গলের মধ্যে হঠাৎ করে চৈতি হাসিবকে জড়িয়ে ধরে কিস করতে থাকে, যেটার জন্য হাসিব কোনোভাবেই প্রস্তুত ছিল না। কিন্তু এখন আর কি করার, হাসিবও চৈতিকে সায় দেয়। বেশ কিছুক্ষণ কিস করার পর হাসিব বলে, জান বলো না আমরা কোথায় যাচ্ছি, আমার খুব ভয় লাগতেছে। আরে বকল, চিন্তা করি না, আমি থাকতে তোমার কিসের ভয়? এই জঙ্গলের ভিতরে আমার একটা বাড়ি আছে, মানে যখন আমি সমস্যায় পড়ি সবার হাত থেকে রক্ষা করার জন্য এই বাড়িতে চলে আসি। আমি ছাড়া কেউ জানে না এই বাড়ির কথা। তাই কিন্তু এখন তো আমি জানবো। হ্যাঁ, তুমি আমার স্বামী, তোমাকে জানতে হবে। এছাড়া বাইরে থেকে দুজনের পক্ষে অসম্ভব তোমার ভাই খুঁজে বের করো। ও আচ্ছা, চলো এখন। এরপরে দুজনে গল্প করতে করতে সেই স্থানে চলে গেছে, কিন্তু হাসিব কোনো ঘর বাড়ি খুঁজে পেল না। তাই আবার জিজ্ঞেস করে, চৈতি কই তোমার বাড়ি? এই তো স্থান। হাসিবের এমন কথা শুনে চৈতি সেই স্থানে মাটিগুলো সরিয়ে একটা গুপ্ত স্থান বের করে, এই যে ভিতরে ঢুকো। আরে এটা তো গর্ত, এখানে ঢুকবো কেন? এইটার ভিতরে আমার গুপ্ত স্থান। বেশি না বলে ভিতরে ঢুকে পড়ে। এরপর হাসিব গর্তের ভিতরে ঢুকে সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে যায়, কারণ গর্তের ভিতরের মতো পুরো রাজপ্রাসাদ একটা বাড়ি তৈরি করা। আরে এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? মাটির নিচে কীভাবে এমন বাড়ি তৈরি করলো? পরে শুনি। আমার শরীর ভীষণ ক্লান্ত, এখন একটু ঘুমাবো, তুমিও ঘুমাও। আচ্ছা, আমরা এখন কি খাবো? খাওয়া দাওয়ার কি কোনো ব্যবস্থা আছে? প্লিজ হাসিব, এই সম্পর্কে পরে কথা বলি, এখন ঘুমাই। ঠিক আছে যান। তো পরবর্তীতে দুজন ঘুমিয়ে পড়ে। বেশ কয়েক ঘন্টা ঘুমানোর পর কারো চিৎকার শব্দে চৈতির ঘুমটি ভেঙে যায়। সঙ্গে সঙ্গে চৈতি সিসি ক্যামেরায় দেখতে পারে কেউ না, স্বয়ং আব্দুল এসেছে। আর চিৎকার করে বলছে, চৈতি আমার সামনে আয়, আমি জানি তুই এখানে আছিস। এইসব দেখে চৈতি বুঝে ফেলে আব্দুল এখানে গাড়িটা ট্রাক করেছে। আব্দুলের এমন চিল্লে চিল্লে আওয়াজ শোনা মাত্র চৈতি উঠে গিয়ে রুমে বলে, হা সাহস থাকলে আমাকে খুঁজে বের কর। চৈতির এমন কথা শোনার পর আব্দুল চিন্তায় পড়ে যায়। আওয়াজটা কোন দিক থেকে আসছে? কারণ চৈতির আওয়াজটা চারদিক থেকে আসছে। সাহস থাকলে সামনে আয় আমার। তুই এক বাপের সন্তানেরা আমাকে খুঁজে বের কর।
তাছাড়া তোর আরও লোকজন নিয়ে আয়। লোকজন লাগবে না, আমি একাই যথেষ্ট তোর জন্য, শুধুমাত্র সামনে আয়। আরে আমি তো সামনেই এসে আছি, খুঁজে বের কর। তুই তো আমার ফাঁদে পা দিয়েছিস, এখন বের হবি কীভাবে সেই স্থান থেকে? আহা, তুই কিছু করতে পারবি না। ঠিক আছে দেখ। চৈতি কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল দুইটা লোকের মাথায় খুলি উড়ে দেয় গুলি রাখাতে, যা দেখে আব্দুল বেশ ভয় হয়। এটা সম্ভব কীভাবে? ভয় পেয়েছিস? তোকে আমি এখন মারবো না, তোকে সময় দিচ্ছি। তুই তো সৈন্যদের নিয়ে আয় এখনই। কী চাস তুই? তোর মৃত্যু চাই? আমি অনেক জ্বালিয়েছি আমাকে, যদি মৃত্যুটা একটু দেরিতে হয় তাহলে তোর সব লোকদের এখানে ডাক, সঙ্গে তোর বউ বাচ্চাকে ডাকবি। চৈতির কথা শোনা মাত্র আব্দুল যখনই সামনে এগোতে যাবে, এমন মুহূর্তে একই স্থান থেকে আবার গুলি শুরু হয়। তার একটি পা সামনে দিলে এখানেই শেষ হয়ে যাবে। আব্দুলও ভয় পেয়ে থেমে যায় এবং সব লোকদের এখানে আসতে বলে। বেশ কিছু সময় পর আসার সঙ্গে সঙ্গে চৈতি এক এক করে সবাইকে মারতে থাকে। এমন মুহূর্তে সেখানে চৈতির বাবা উপস্থিত হয়, যা দেখা মাত্র আব্দুল ওনার মাথায় বন্দুক থাকতে, কি কোথায় যাবি? অনেক কাহিনী করছে এখন বাইরে। বাবাকে এমন অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায় চৈতি, কারণ আব্দুল কখন কি করবে বসবে কেউ বলতে পারবে না। এই তুই আমার বাবাকে ছেড়ে দে, বিনিময়ে যা চাইবি তাই পাবে। হ্যাঁ, এই তো লাইনে এসেছিস, সবার আগে তুই বেরিয়ে আয়, তোর সঙ্গে আমার কিছু হিসাব নিকাশ আছে। আমার বাবাকে ছেড়ে দে, তাহলে আমি বাইরে যাব। আরে আমি পাগল নাকি? তোর বাবাকে আমি ছেড়ে দেই, কখনো সামনে আসবি না, এটা আমি ভালো করে জানি। ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি। কথাটা বলে চৈতি যেই না বাইরে আসতে যাবে, এমন সময় ওর বাবার মারে, তুই আসিস না, আমার মৃত্যু হলে হবে, তবু আসি না, এই শয়তানটাকে তুই শেষ করে বাইরে আসবে। কিন্তু বাবা, তোমার কিছু হলে আমি কাকে নিয়ে বাঁচবো? আমি আর কয়দিন বাঁচবো? আচ্ছা বাবা, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি এখানে কীভাবে আসলে? তুই আমার মেয়ে, তুই কোথায় থাকবি না থাকবি এটা আমার ভালো করে জানা আছে। আমি প্রথম থেকে জানি তুই এখানে আছিস। ও, কিন্তু তুমি এখানে একা আসলে কেন? আমাদের লোকজন কোথায়? ওরা সবাই আমাদের স্থানে আছে। আমি কি জানতাম এই শয়তানটা এখানে আছে? যদি জানতাম তাহলে নিয়ে আসতাম। ঠিক আছে বাবা, আমি বাইরে আসতেছি, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। যদি আমার কসম, তুই বাইরে আসবি না, এই শয়তানটাকে মেরে ফেলে তারপর বাইরে আসবি, আমার প্রতিজ্ঞা। বাবা এমন বলিও না, তোমার কিছু হতে দিব না। যদি ওর বাবার এমন কথা শোনার পর আব্দুল বলে, দেখ তোদের নাটক আমার হাতে টাইম নেই, এখন বলতেছি যদি বাইরে না আসিস তাহলে তোর বাবাকে ছেড়ে দিব, অন্যথায় এখানেই তোর ভাবি শেষ হয়ে যাবে। আব্দুলের এমন হুমকির পরও কোনোভাবে চৈতি বাইরে আসছিল না। তখন আব্দুল ওর বাবার পায়ে একটা গুলি করে, এখনও সময় আছে, বাইরে আয়, নাহলে মাথার খুলি উড়ে দেবো। বাবার এমন করুণ অবস্থা থেকে চৈতি বাইরে আসতে হবে, তখনই আবার হাসি বলে, যান, এখন আমাদের বাইরে যাওয়া যাবে না, এখন যদি বাইরে যাই তাহলে ভাই তোমাকে সহ তোমার বাবাকে হত্যা করবে। এর থেকে ভালো হয় আমাদের ঠান্ডা মাথায় কিছু ভাবা উচিত। কি বলবে বলো? আব্দুল যখন তোমার বাবাকে গুলি করেছে, তুমি বলে দাও, আব্দুল তুমি আমার বাবাকে যা ইচ্ছা করো, কিন্তু আমি তোকে মেরেই ফেলবো। এতে আব্দুল তোমার বাবাকে নিয়ে এই স্থান থেকে পালিয়ে দিই। বা সুন্দর একটা আইডিয়া। আব্দুল তুমি আমার বাবাকে যা খুশি করো, উনি আমার নিজের বাবা নয়, কিন্তু আমি তোকে শেষ করবো, দরকার হলে দুজনকে শেষ করে দিব। চৈতির এমন কথা আব্দুলের বুকটা জানি কম্পিত হয়ে উঠলো। তাই ঠিক আছে বলে, গুলি চালা, দেখি তোর কত সাহস। কথা ঠিক শোনা মাত্র চৈতি তখন তাদের চারপাশে ভয় করছিল। তখন আব্দুল ভেবেই নেই সত্যি সত্যি গুলি করবে। ওর জন্য ওর বাবাকে ব্যাকআপ হিসেবে ব্যবহার করে এবং সেই মুহূর্তে গায়েব হয়ে যায়। আব্দুলের এমন কাহিনী দেখে চৈতি মনে মনে, আরে বোকা, আমি তো এটাই চেয়েছিলাম। এরপর সবাই চলে যাওয়ার পর চৈতি আর হাসিব স্থান ত্যাগ করে। এই কাহিনীতে চৈতির কাহিনী দেখে আব্দুল বেশ রাগান্বিত হয়, বুঝতে পারছিল না কী করবে, তবুও ঠান্ডা মাথায় রেখে তো বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে আবারও একটা ধাক্কা খায়, কারণ চৈতি হাসিব বাসায়। এটা থেকে আব্দুল নিজেকে কন্ট্রোল করতে না পেরে সোজা চৈতির কাছে গেছে। যেই না কিছু করতে যাবে তার আগে মিথিলা চলে আসে, আব্দুলের বউ। এ দেখে তোমার ভাই আর ভাইয়ের বউ হানিমুনে না গিয়ে সোজা বাসায় চলছে, ওদের নাকি ভালো লাগতেছিল না আমাদের ছেড়ে যান। ও, তাহলে এখন কি করবে? হাসিব বলতেছে আমাদের নাকি যাইতে হবে ওদের সঙ্গে, তাহলে ভালো হবে। আরে না না, আমাদের যাওয়া হবে না, আমাদের তো কাজ, ওদের পাঠায় দাও, যদি আরও টাকা লাগে দিব, সমস্যা নেই। আব্দুলের কথার মাঝে চৈতি বলে উঠলো, ভাইয়া তোমার জুতোর কিসের রক্ত? দেখে তো মনে হচ্ছে মানুষের রক্ত। কথা শুনে মুহূর্তে আব্দুলের রুমালটা বের করে পায়ের রক্ত মুছতে লাগলো। কি গো, তোমার পায়ে কিসের রক্ত? কোথায় গিয়েছিলে তুমি? আরে বলিও না, রাস্তা দিয়ে আসার সময় হয়তো লেগেছে। ও ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করছি, আমরাও কালকে ওদের সঙ্গে হানিমুনে যাব। আমাদের যাওয়ার কি দরকার মিথিলা? ওরা ঘুরে আসুক। না, আমরাও ঘুরতে যাব। কবে ঘুরিয়ে নিয়েছিলে? এরপর আর যাওয়া হয়নি, প্লিজ পরে। না, কালকে যাব, এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে, খুশি তো? হ্যাঁ। এরপর রাত হয়। চৈতি চুপি চুপি পুরো বাড়ি ওর বাবাকে খুঁজতে লাগে, কারণ আব্দুল এই বাড়িতে তার বাবাকে একটি স্থানে লুকিয়ে রেখে। এক এক করে সব রুমে খোঁজার পর কেউ একজন চৈতির মাথায় একটা লাঠি দিয়ে আঘাত করে। মুহূর্তে চৈতি জ্ঞান হারিয়ে যায়। পরবর্তী চৈতি জ্ঞান ফিরে তখন চৈতি মুহূর্তে বিছানায় তাকিয়ে দেখে, আরে এটা তো মিথিলা। ঠিক তখনই মিথিলা, তোকে আজ মেরেই ফেলবো। তোকে আমি বোনের মতো ভাবতাম, আর তুই আমার সন্তান চুরি করতে এসে। আপনি বিশ্বাস করো, আমি চোর না, আমি তো এখানে এসেছি। চুপ, একটা কথা বলবি না। আমার স্বামী আমাকে সব খুলে বলছে। তুই এখানে কেন এসেছিস? আব্দুল তোকে সব মিথ্যে বলছে। এই
তোর এত বড় সাহস আমার নাম ধরে কথা বলিস? আপু, তোমার স্বামী একজন সন্ত্রাসবাদী, সে হাজার হাজার মানুষের পৃথিবী থেকে সরিয়ে দেয়। তাছাড়া তোমার এই সন্তানটা আছে না, সেটা তোমার সন্তান না, ওটা আমার সন্তান। এই কথা শোনা মাত্র মিথিলা আরও গরম হয়ে যায়, কারণ চৈতি ওর সন্তানের দিকে নজর দিয়েছে। সত্যি তুই আমার সন্তানকে চুরি করতে এসেছিস? এটা আমার বোঝা শেষ। আমি চাই তুই এই মুহূর্তে এই বাসা থেকে বেরিয়ে যাবি, নাহলে এখনই তোর লাশ পড়বে। না, আমি আমার সন্তানকে আর বাবাকে নিয়ে যাবো। বাবা মানে? আপনার স্বামী আমার বাবাকে কিডন্যাপ করছে, আপনার কাছে আমার সন্তান আছে, এই সন্তান আমার, কোনোভাবেই তোর হতে পারে না। মুহূর্তে সেখানে আব্দুল উপস্থিত। দেখেছো মিথিলা, এই শয়তান মেয়ে কত সুন্দর অভিনয় করতে পারে? তোমার যদি না বলতাম তুমি বিশ্বাস করতে না। সেটাই তো। শোনো, এটাকে ঘাড় ধরে বাইরে বের করে দাও এক্ষুনি, হ্যাঁ, এই মুহূর্তে। বউয়ের মুখে কথাটা শোনা মতো আব্দুল চৌধুরীকে ঘাড় ধরে বাইরে বেরিয়ে নিয়ে যায় এবং বলতে থাকে, তোর জীবনে এখানেই শেষ, অনেক সুযোগ দিচ্ছে, আর নয়। প্লিজ আমার একটা কথা শোনো, আমার বাবাকে ছেড়ে দাও, আমাকে যা ইচ্ছে করতে পারো। তোর বাবাকে কালকে আসার সময় শেষ করে দিছি, এখন তোকে শেষ করো। কথাটা বলা মাত্র আব্দুল গুলি করে চৈতিকে সেখানে শেষ করে দেয় আর বলতে থাকে, আমাকে শেষ করা এতটা সহজ নয়। তোর মতো কত লোক আসবে যাবে, এই আব্দুলের কাছে কেউ কিচ্ছু করতে পারে না। হ্যাঁ, আসলে এই গল্পে একটি জিনিস বুঝলাম, তুমি সৎ, তোমার কোনো মূল্য নেই। তুমি সততার সঙ্গে থাকবে, মানুষ তোমার ক্ষতি করবে। তুমি একজন দক্ষ পুলিশ অফিসার, কিন্তু যখনই নেতাদের পিছনে লাগবে তুমি শেষ হয়ে যাবে। আর চৈতি, আব্দুলের পিছনে না লাগতে হয়তো সে বেঁচে থাকতো। এমনি চৈতির মতো অনেক লোক আছে যাদেরকে নিমেষে শেষ করে দেওয়া হয়। টাকা পয়সা যারা আছে, আইন শুধু তাদের দিকে। এই দেশের একটা ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়, কিন্তু নির্দেশকের পক্ষে পাওয়া যায় না। এটাই আমাদের সোনার বাংলা। গল্প এখানেই শেষ, সমাপ্ত। সেই রাতের গল্প, দ্বিতীয় এবং শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।